সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার ন্যারেশনের ক্লাসে আমরা ফিরে আসলাম এবং আজকে আমরা ন্যারেশনের ধারাবাহিক যে ক্লাস চলছিল তো কয়েকদিন ধরে, তো আজকে আমাদের পার্ট 9 এবং সাথে আমরা লিখেছি এন্ড, মানে আজকে হচ্ছে আমাদের সমাপ্ত ক্লাস। অর্থাৎ ন্যারেশনের উপরে যেহেতু আমরা রাজশাহী বোর্ড 2019 আজকে করব, এবং নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে একটা বোর্ড সলভ করেছিলাম এবং এর আগের ক্লাসে আরেকটা সলভ করেছিলাম। তার মানে হচ্ছে যে আমরা বোর্ড সলভের মধ্যে দিয়ে, অর্থাৎ বোর্ডের কোয়েশ্চেন সলিউশনের মাধ্যমে আমরা এটাকে সমাপ্ত করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা যেহেতু আজকে এই ক্লাসটা আমরা নিব, তো এই ক্লাসে অবশ্যই আমরা খুব ভালোভাবে এটা বোঝার চেষ্টা করব, কিন্তু আমি বলবো যে সলভ করতে গিয়ে বা সলিউশন করতে গিয়ে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে যে লেকচারগুলো আমরা কয়েকদিন দেখলাম এগুলোকে একটু রিভিশন দেওয়া, একটু রিভিউ করা। তাতে কী হবে যে আমরা যেই জায়গাগুলোতে যেই জায়গাগুলো মার্ক করা দরকার সেই জায়গাগুলো আমরা খুব সহজেই কিন্তু একটা সমাধান খুঁজে পাবো। তো আমার কথা ছিল গত ক্লাসে যে আমরা আজকে একটা বোর্ড নিয়ে আলোচনা করব, যেখানে কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো আসলে আমাদের একটু ঠান্ডা মাথায় বা একটু ট্যাকটিক্যালি দেখতে হবে সলিউশন করার জন্য। তো আসো আমরা আগে আজকে এটা সলভ করি। তো প্রথমে আমি পড়তে চাই যে আসলে এখানে কার সাথে কার কথা হচ্ছে এবং আজকে আলোচনার বিষয়টা কি আমরা একটু দেখে নিই। সবাই একটু বোর্ডে তাকাও। এখানে রাজশাহী বোর্ড 2019, তো আমরা পড়ছি এটা। এ ক্যাট হিয়ারিং দ্যাট আ hen was laid up sick in her nest paid her a visit of condolence and said, "How are you, my dear? What can I do for you? Only tell me, is there anything in the world that I can bring for you?" "Thank you," said the hen. Do you be good enough to leave me? And I have no fear, but I shall soon be well. তো এটা ছিল আমাদের দেখা যাচ্ছে কথোপকথন, এবং কার সাথে কার আমরা একটু দেখি। এখানে প্রথমেই দেখো যে রিপোর্টিং যে স্পিচটা বা রিপোর্টিং যে ক্লজটা কিন্তু বেশ লম্বা। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি। তো সাবজেক্টে দাঁড়াচ্ছে এখানে এ ক্যাট। দেখো, এ ক্যাট হিয়ারিং দ্যাট, তাহলে একটা বিড়াল প্রসঙ্গে বলছে। তো সাবজেক্টটা হচ্ছে এখানে দেখো বিড়াল কি করছে, এ ক্যাট হিয়ারিং দ্যাট a hen was laid up sick in her nest paid her a visit of condolence and said. তুমি লক্ষ্য করো এই টোটাল কথাটা কিন্তু এই যে ক্লাসটা এখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত এই টোটালটা কিন্তু আমরা দেখব যে এটা বিড়ালের প্রসঙ্গে বলা হচ্ছে। যে বিড়াল সে হিয়ারিং দ্যাট, একটা বিড়ালের কথা বলছে। হিয়ারিং দ্যাট এ কথা শুনে, কি কথা, এ hen was laid up sick in her nest, অর্থাৎ একটা মুরগি সম্বন্ধে বলতেছে যে এ hen মানে মুরগি আমরা জানি, আর ক্যাট বলতে এখানে বিড়াল বোঝাচ্ছে। তুমি হয়তো কনফিউজ হতে পারো স্যার ক্যাট কি এখানে, এটা কি মানে পুরুষ ক্যাট না মহিলা ক্যাট, এই ব্যাপারটা বোঝার ব্যাপারে আমি বলবো যে এটাকে যদিও ক্যাটের জেন্ডার আমরা করি না, তারপরেও কিন্তু এখানে আমরা আলোচনা করি। এখন হেনকেও আমরা বুঝতে পারি যে এখানে হেন বোঝাচ্ছে, তো এটার যদি ম্যাসকিউলিন যায় হয়তো রুস্টার হবে, এরকম আমরা বলি অনেক সময়, বা কক বলতে পারো, সেটা প্রসঙ্গ পড়ে। তা আমরা আগে দেখি যে একটা ক্যাট আর একটা হচ্ছে হ্যান, অর্থাৎ ক্যাটের সাথে হ্যানের হয়তো আলোচনা হচ্ছে। কেন, যেহেতু কি করেছে আমরা দেখি। এ ক্যাট হিয়ারিং দ্যাট এ hen was laid up sick in her nest, অর্থাৎ একটা বিড়াল এই কথা শুনে যে একটা মুরগি ওয়াজ লেইড আপ সিক ইন হার নেস্ট, অর্থাৎ তার বাসায় সে সময় কাটাচ্ছিল, বা বাসায় সে সিক ছিল, সে অসুস্থ ছিল। কে ছিল? হেন অসুস্থ ছিল। এই কথা শুনে সে কি করলো? পেইড হার এ ভিজিট অফ কন্ডোলেন্স, সে এই ক্যাট একটা সমবেদনা জানানোর জন্য সে তার কাছে গিয়েছে, অর্থাৎ ওই হেনের বাসায় গিয়েছে। কে গিয়েছে? ক্যাট গিয়েছে। কি করার জন্যে? পেইড হার এ ভিজিট অফ কন্ডোলেন্স। কন্ডোলেন্স মানে আমরা জানি শোক জানানো, বা এখানে সমবেদনা অর্থে আসছে, বোঝাই যায় একজন অসুস্থ হলে আমরা আমার সমবেদনা জানাই, ঠিক আছে,
অথবা আমরা শোক জানাতে বলতে পারো যে তুমি বেচারা অসুস্থ। তো এইটাই বলতেছে যে পেইড আর এ ভিজিট অফ কন্ডোলেন্স, তো তার বাসায় সে গিয়েছে এবং ওখানে গিয়ে তাকে শোক জানাচ্ছে বা তাকে তার সমবেদনা জানাচ্ছে এবং বলছে কথা, হাউ আর ইউ মাই ডিয়ার, তুমি কেমন আছো। এখন মাই ডিয়ার কথাটা দেখো, আমরা যখন একজন অসুস্থ তাকে দেখতে গেল, তো সেখানে গিয়ে আসলে মাই ডিয়ার বলাটা হচ্ছে কি যে একটা অ্যাফেকশন নিয়ে, হৃদয়ের ভিতরে এক ধরনের মমতা, এক ধরনের ভালোবাসা, এক ধরনের স্নেহ, এরকম একটা নিয়ে এসে বলছে তুমি কেমন আছো প্রিয়তম অথবা প্রিয়তমা, যাই বলো। আমরা বাংলায় হয়তো বলতে গেলে ট্রান্সলেট করলে এরকমই দাঁড়ায় যে তুমি কেমন আছো, এটা আমি বললাম, কিন্তু মাই ডিয়ার, তাহলে মাই ডিয়ার বলার দ্বারা একজনকে কী করা হচ্ছে, আমি বলছি হাউ আর ইউ মাই ডিয়ার, প্রিয়তম তুমি কেমন আছো বা প্রিয়তমা যাই বলি। তো বলার পর বলছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কি করতে পারি। অনলি টেল মি, ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ। হ্যাঁ, আমাকে বলো, বলছে যে অনলি টেল মি, শুধু আমাকে বলো যে ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কি কিছু আছে দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ, তোমার জন্য আমি নিয়ে আসতে পারি বা তোমার জন্য তুমি চাইলে আমি নিয়ে আসতে পারি। তো বলছে যে থ্যাংক ইউ সেড হ্যান, হ্যান বলতেছে যে ধন্যবাদ, ঠিক আছে। ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, এখানে বলতেছে যে খুব ভালো হয় তুমি যদি আমাকে এখান থেকে যাও, কারণ দেখো শব্দটা বলছে ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, তা ডু ইউ বি গুড এনাফ মানে তুমি এখান থেকে যাও, আমার জন্য ভালো হয়, প্লিজ তুমি যাও। এই জন্য বলছে ডু ইউ বি গুড এনাফ, এটা খুব ভালো হয় যে তুমি বরং আমাকে এখান থেকে চলে যাও, টু লিভ মি অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার, আমার কোনো সমস্যা নেই, বাট আই শ্যাল সুন বি ওয়েল, বলছে যে আমি অতি সত্বর ভালো হয়ে যাব। এখন আমাদের আসলে বোঝার ব্যাপারটা কোথায়, এটা একটু দেখো। বোঝার বিষয়টা হচ্ছে এই স্টেটমেন্ট, মানে তুমি যখন পড়তে গিয়ে এ ক্যাট, দেখো হিয়ারিং দ্যাট, এখানে ব্যাপারটা হচ্ছে ক্যাট সম্বন্ধে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। তো এই যে তথ্যগুলো যেহেতু এই পর্যন্ত আসতেছে, এখানে কোনো ইনভার্টেড কমা নাই, এবং এখানে এসে বলছে অ্যান্ড সেইড এবং বললো, তার মানে হচ্ছে এ ক্যাট হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট মানে একটা পার্সন, এখানে আমাদের আলোচনার একটা ক্যারেক্টার হচ্ছে কে, ক্যাট। এখন ক্যাট বলে সে বলতেছে সেইড হাউ আর ইউ, এখন কাকে বলছে, হেনকে অবশ্যই, কারণ যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে হিয়ারিং দ্যাট এ হেন ওয়াজ লেইড আপ সিক ইন হার নেস্ট, এই কথা শুনে যে একটা মুরগি তার বাসায় সে কি করছে, সে ওখানে অসুস্থ অবস্থায় আছে, এই কথা শুনে পেইড আর এ ভিজিট অফ কন্ডোলেন্স, তো সে তার কাছে একটা সমবেদনার জন্য জানানোর জন্য সে সেখানে গিয়েছে, ভিজিট বলেছে, সে সেখানে গিয়েছে। অ্যান্ড সেইড, তার মানে এই পুরোটা হচ্ছে কিন্তু আমার রিপোর্টিং একটা পার্ট, এটা কিন্তু রিপোর্টিং, আমার সাবজেক্ট কিন্তু এই ক্যাট। তাহলে বোঝা গেল ক্যাট কার সাথে কথা বলছে, অবশ্যই হেনের সাথে, কারণ যেহেতু হেনের বাসায় গিয়েছে, হেন মানে মুরগি, তাহলে মুরগির বাসায় গিয়েছে তো মুরগির সাথে কথা বলছে। তাহলে এই জায়গাটা যেহেতু আমার রিপোর্টিং, তো আমরা নিশ্চয়ই মনে আছে আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমরা যখন নাকি ইন্টারভিউ করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সবসময় প্রথম যে ক্যারেক্টার তার স্পিচটাকে দেখাবো, যার প্রথম যে ক্যারেক্টার তার স্পিচটাকে দেখাবো। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই যে ক্যাট সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে ক্যাটের স্টেটমেন্ট হচ্ছে কোনটা সেটা তুমি দেখাও। আর এখানে যে কথাগুলো আছে এটা নিয়ে তোমার টেনশনের কিছু নাই, মানে রিপোর্টিং পার্টে যত অতিরিক্ত কথা থাকুক ওটা নিয়ে তোমার কিছুই করার নাই, ঠিক আছে। তোমার শুধু করা আছে এই ভার্বটাকে নিয়ে, এর বাইরে আর যা যা স্টেটমেন্ট এখানে আছে বা যা যা কথাবার্তা আছে এগুলি নিয়ে তোমার কিছু করার নাই, ওগুলো যা আছে তাই। তার মানে আমি বলতে যাচ্ছি এত বড় হয়ে গেছে স্যার, বড় হয়ে গেলে তোমার টেনশনের কিছু নাই, তুমি ঠান্ডা মাথায় থাকো, কারণ এত বড় হয়ে গেছে অসুবিধা কি। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে তার স্পিচ, তাই আমরা স্পিচটাকে দাগাই হাউ আর ইউ মাই ডিয়ার, তাহলে এটা কে বলতেছে, এটা কিন্তু ক্যাট বলতেছে। তাহলে হাউ আর ইউ মাই ডিয়ার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। অনলি টেল মি, ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ, তার মানে এই পর্যন্ত, অর্থাৎ হাউ আর ইউ মাই ডিয়ার, হাউ আর ইউ মাই ডিয়ার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অনলি টেল মি, ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ। এই কথাটা হচ্ছে কার, বিড়ালের, অর্থাৎ ক্যাটের। এরপর যে বলছে থ্যাংক ইউ সেইড দ্য হ্যান, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি গত ক্লাসে এবং আগের ক্লাসেও বলেছি
যে তুমি কিন্তু যে প্রথম স্পিচটা দিচ্ছে তার স্পিচটাকে তুমি আন্ডারলাইন করো বোঝার জন্যে, আর যে হচ্ছে শ্রোতা অর্থাৎ যার সাথে কথা বলছে দ্বিতীয় ব্যক্তি যে অর্থাৎ দ্বিতীয় যে ক্যারেক্টার তারটাকে তুমি দাগায়ও না, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে থ্যাংক ইউ সেইড দ্য হ্যান, তাহলে হ্যানের স্টেটমেন্ট হচ্ছে থ্যাংক ইউ, তাই এটা আমরা দাগাবো না। ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল সুন বি ওয়েল, তাহলে পুরোটাই হচ্ছে হ্যানের। তাহলে বোঝা গেল যে এখান থেকে শুরু করে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ক্যাটের স্টেটমেন্ট, সরি মানে ক্যাটের স্পিচ, আর এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে আমাদের বিড়ালের স্পিচ। এটা হচ্ছে ক্যাটের, আর এটা হচ্ছে সরি হ্যানের। দ্বিতীয়টা হচ্ছে হ্যানের, কারণ বলা হচ্ছে সেইড দ্য হ্যান, তাহলে হ্যানের স্পিচ। তাহলে একটা হচ্ছে ক্যাটের স্পিচ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা এখানে একসাথে। আর আমরা যদি হ্যানকে ধরি তাহলে এখানে খুঁজে পাবো, দেখো একটা দিল থ্যাংক ইউ, তারপর বললো দুইটা, তিনটা, অর্থাৎ টোটালটা মিলে হচ্ছে হ্যানের। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এখন তুমি কি করবা, অর্থাৎ এই যে বড় বড় অনেক কথা অর্থাৎ রিপোর্টিং অংশে এগুলো নিয়ে টেনশনের কিছু না, এটা যা আছে তুমি তাই রেখে দিবা। তাহলে আসো আমরা ইনডাইরেক্ট করি। তাহলে এ ক্যাট হিয়ারিং দ্যাট এ হ্যান ওয়াজ লেইড আপ সিক ইন আর নেস্ট পেইড হার এ ভিজিট অফ কন্ডোলেন্স, এই পর্যন্ত আমরা হুবহু রাখবো। তাহলে আমরা লিখে নিই, সবাই এটা লিখে নাও। তাহলে কী হবে, এ ক্যাট হিয়ারিং দ্যাট a hen was laid up sick in her nest, যা আছে তাই, paid her a visit of condolence and এই পর্যন্ত আমাদের চেঞ্জ করার দরকার নেই। এখন দেখি আমরা কি বলছে, হাউ আর ইউ মাই ডিয়ার। এখন সে কী করলে একটা কোয়েশ্চেন করতেছে, তুমি কেমন আছো প্রিয়তম, তুমি কেমন আছো। এখন এই যে বলাটা, এই বলার জায়গায় তুমি হয়তো বলতে পারো যে স্যার এখানে তো অ্যাড্রেস করা হয়েছে, কারণ আমরা জানি যে মাই ডিয়ার বললে আমরা সাধারণত বলে থাকি যে অ্যাড্রেসিং অ্যাজ, হ্যাঁ মাই ডিয়ার হে আস্কড হিম, এর আস্কড হার এভাবে বলতে পারি। তুমি এভাবেও বলতে পারো। তো যেহেতু সে তাকে দেখতে গেছে, সে অসুস্থ, তোমাকে কিন্তু ভাবটা বুঝতে হবে। আমাকে কিন্তু আমি আবার বলি যে বারবার কিন্তু ন্যারেশনের ভাবটা বুঝতে হবে। দেখুন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, তো একজন অসুস্থ ব্যক্তি দেখতে গেলে সে যখন কথা বলবে নিশ্চয়ই কথা বলার সময় একটা মাইল্ডনেস কাজ করবে, তাই না? একদম মাইল্ডলি, একদম একটু নরম হয়ে, একটু স্নেহ মমতা, একটু ভালোবাসা নিতে বলবে, তুমি কেমন আছো। হ্যাঁ, সেখানে তো চিৎকার চেঁচামেচি বা উচ্চ স্বর এরকম তো থাকবে না। তাহলে বলছে হাউ আর ইউ মাই ডিয়ার, তাহলে এটাকে অ্যাফেকশনেটলি বলছে না। তো তুমি যদি এভাবে বলে ফেলো যে কন্ডোলেন্স অ্যান্ড অ্যাফেকশনেটলি আস্কড হার হাউ শি ওয়াজ, তাহলে একটু সুন্দর হয় না? স্নেহের সাথে, খুব ভালোবাসার সাথে, হ্যাঁ একটু আদরের সাথে বললো যে তুমি কেমন আছো, এটা ভালো হয়। এখন তুমি যদি বলো যে না স্যার আমি দিয়ে করবো যে অ্যান্ড অ্যাড্রেসড হার অ্যাজ ডিয়ার অ্যান্ড আস্কড, এভাবে বললেও হবে। তবে ওর চেয়ে বেশি ভালো হয় যে খুব ভালোবাসার সাথে তাকে জিজ্ঞেস করলো, মমতার সাথে সে জিজ্ঞেস করলো সে কেমন আছে, যেহেতু অসুস্থ সে। তাহলে আমরা তো এভাবে বলতে পারি যে কন্ডোলেন্স অ্যান্ড অ্যাফেকশনেটলি, আমরা যদি বলি অ্যাফেকশনেটলি অ্যাফেকশনেটলি কী করলো, জিজ্ঞেস করলো। তাহলে আমরা লিখবো অ্যাফেকশনেটলি আস্কড হার, কি জিজ্ঞেস করলো, হাউ আর ইউ, তার মানে হাউ শি ওয়াজ। ঠিক আছে, হাউ শি ওয়াজ, সে কেমন আছে। এখন এই জায়গাটা লক্ষ্য করো, আমরা কিন্তু হ্যানকে এখানে হার দিচ্ছি বোঝার জন্য। তুমি বুঝতে পারছো যে হ্যান এখানে আমরা শি ব্যবহার করব। তাহলে এখানে বলছে যে অ্যাফেকশনেটলি আস্কড হার হাউ শি ওয়াজ। তাছাড়া এখানে কিন্তু বলা আছে, দেখো পেইড হার এ ভিজিট, তাহলে হার দ্বারা তো এখানে হ্যানকেই বোঝাচ্ছে, তার মানে এটা ফেমিনিন নাম্বার, ফেমিনিন দেওয়া হয়েছে। তাই ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব, ফেমিনিন দিব, জেন্ডারটা হিসেবে ফেমিনিন। তাহলে আস্কড হার হাউ শি ওয়াজ, ফুল স্টপ। এখন বলছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। যেহেতু একটা কোয়েশ্চেন করার পর, দেখো একটা কোয়েশ্চেন করেই কিন্তু সাথে সাথে বলছে আমি তোমার জন্য কি করতে পারি, সাথে সাথে কিন্তু আরেকটা কোয়েশ্চেন করেছে। এখন মাই ডিয়ারটা তো হচ্ছে কথার ভিতরে, হ্যাঁ খুব ভালোবাসার সাথে কথাটা বললো, এটা ঠিক আছে। কিন্তু যেহেতু বললো হাউ আর ইউ, তুমি কেমন আছো, এবং বলছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কী করতে পারি।
তুমি কেমন আছো? আচ্ছা তোমার জন্য আমি কি করতে পারি? তাহলে কথাটা কিন্তু ধারাবাহিক একই সাথে। তাহলে তুমি এটা কাজ করো, অ্যান্ড দিয়ে করে ফেলো। অ্যান্ড আমরা একসাথে করে ফেলি যেহেতু দুইটাই একই কোশ্চেন। তাহলে অ্যান্ড হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তাহলে আমরা কী হবে, যেহেতু এটা হোয়াট আছে তোমরা জানো, কোয়েশ্চেন যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকেই কনজাংশন ব্যবহার করি। তাহলে আমরা হোয়াটকে হোয়াটই রাখি। অ্যান্ড হোয়াট, এখানে বলছে ক্যান আই ডু ফর ইউ, যেহেতু পরেরটা কী হবে তোমরা জানো যে অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে হোয়াট ক্যান আইটাকে এখানে ক্যাট, তাহলে হোয়াট হি ক্যানটা হয়ে যাবে কি কুড, হোয়াট হি কুড ডু ফর ইউ বলছে, তাহলে আমরা বলতে পারি কি ফর হার, ব্যাস হয়ে গেল। তাহলে কি হচ্ছে এখানে যে এই জায়গাটা আমরা বললাম এ ক্যাট হিয়ারিং দ্যাট a hen was laid up sick in her nest paid her a visit of condolence and affectionately asked her, সে ওখানে গেল সমবেদনা জানাতে এবং তাকে খুব ভালোবাসার সাথে স্নেহের সাথে মমতার সাথে সে তাকে জিজ্ঞেস করলো হাউ শি ওয়াজ, সে কেমন আছে, অ্যান্ড হোয়াট হি কুড ডু ফর হার, সে তার জন্য কি করতে পারবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এখন এতটুকু বলার পর দেখো একই সাথে বলছে অনলি টেল মি ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ। তো যেহেতু এখানে বলছে টেল মি, তুমি একটু চিন্তা করো, আমরা যেহেতু অনলি এটা অ্যাডভার্ব ফর্ম, তাহলে এখানে বলছে টেল মি, তা টেল মি মানে কি আমাকে বলো। তো কাউকে যদি আমি অসুস্থ অবস্থায় দেখতে যাই আর তাকেই যদি বলি, তাই না, এখন এই বলাটা যেহেতু আমি নিজেই সেধে গিয়েছি তাকে দেখতে, তাহলে এখানে তুমি ভাবটা বুঝো, সিচুয়েশনটা বুঝো, যে সেখানে সে বলছে হ্যাঁ আমাকে বলো যে আমি কি তোমার জন্য কিছু নিয়ে আসবো কিনা, বা এমন কিছু আছে যে তুমি চাও আমি তোমার জন্য নিয়ে আসতে পারি। তাহলে তাকে এটাকে রিকোয়েস্ট করা, টেল মি আমাকে বলো। তাকে জিজ্ঞেস করলো, এটার চেয়েও বরং হয় তাকে রিকোয়েস্ট করলো তাকে বলার জন্য। তো এখন বলছে যে এই জায়গাটা কিন্তু সে রিকোয়েস্ট করতেছে টেল মি আমাকে বলার জন্য, আর এখানে হচ্ছে ইজ দেয়ার এনিথিং, এখানে কিন্তু কোয়েশ্চেন করতেছে। তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে যে আমরা এই কথা বলে ফেলি যে তাকে রিকোয়েস্ট করলো, তাইলে আমরা বলতে পারি কে রিকোয়েস্টটা করলো, এটা ক্যাট করতেছে। তাহলে আমরা বললাম যে হোয়াট হি কুড ডু ফর হার, হি অলসো রিকোয়েস্টেড, তাহলে রিকোয়েস্ট করলো অনলি টু কি করতে, টেল হিম, যেহেতু বলছে টেল মি, তাহলে বলছে যে অনলি টু টেল মি, তাহলে অনলিটাকে আমরা কাটবো না, এটাকে ওইটাই জায়গায় রাখবো। হি অলসো রিকোয়েস্টেড কাকে, হার, এটা বলতে পারি সমস্যা নেই। হি অলসো রিকোয়েস্টেড হার অনলি টু টেল হিম, তাকে বলার জন্যে। এখন যেহেতু একথা বলছে কি বলার জন্যে, কোয়েশ্চেন করে ফেলছে, তাহলে আমরা ওখানে ইজ দেয়ার এনিথিং বলছে, এটা তো নর্মাল কোয়েশ্চেন, তার মানে ইফ দিয়ে করি টু টেল হিম ইফ দেয়ার ওয়াজ, যেহেতু বলছে দেয়ার ইজ দেয়ার, তাহলে দেয়ার ওয়াজ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট বলছে আই ক্যান ব্রিং ফর ইউ, তাহলে আইটাকে অবশ্যই ক্যাট, হি ক্যান হয়ে যাবে কি কুড, হি কুড ব্রিং ফর, কি বলছে ফর ইউ মানে হার, ব্রিং ফর হার, ব্যাস। এখন তুমি হয়তো জিজ্ঞেস করতে পারবে স্যার এখানে আপনি কোয়েশ্চেনটা ইফ দিয়ে করলেন বুঝলাম, কিন্তু এখানে আর্টস কোথায়, তাই না। এখানে যেহেতু দুইটা কোয়েশ্চেন মানে দুইটা স্টেটমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে তোমার এটা দেখো ইন্টারোগেটিভ, আর এটা দেখো এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ। তো যেহেতু ইম্পারেটিভ এবং কথার যে ধারাবাহিকতাটা তুমি একটু লক্ষ্য করো, কথার ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সে তাকে রিকোয়েস্ট করতেছে তাকে কথা বলার জন্য, তাই না। তাহলে আমরা এই রিকোয়েস্টটাকে আমরা ভার বিষয়ে নিয়ে গেলাম যে হি অলসো রিকোয়েস্টেড হার, তাকে রিকোয়েস্ট করলো কি করার জন্য, টু টেল হিম, তাকে বলার জন্য। এখন যেহেতু আবার ইজ দেয়ার এনিথিং আসছে, সেই জায়গাটাকে আমি যদি কোশ্চেন স্টাইলে করে ফেলি, তার মানে আমরা এখানে আর্টসটাকে বাদ দিয়েছি আমরা, মানে এটার জন্যে, কারণ দুটোর একটা কম্বিনেশন আছে, একটা মিল আছে। তো এই মিলের জন্য কিন্তু আমরা এভাবে করতেছি। তাহলে আমরা বলতে পারি না হি অলসো রিকোয়েস্টেড হার অনলি টু টেল হিম, শুধু এই দুইটাকে ব্ল্যান্ড করে দিলাম, এটা হচ্ছে ইম্পারেটিভ আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ক্লিয়ার। এটা হচ্ছে ইম্পারেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে ইম্পারেটিভের জন্য আমরা বললাম রিকোয়েস্টেড, এটা হয়ে গেল। আর ইজ দেয়ার এনিথিং দুইটা ব্ল্যান্ড হয়ে গেছে, তো আমরা ওখানে কোয়েশ্চেনটা রেখে দিলাম ইফ। তাহলে ইফ দেয়ার বলছে ইজ দেয়ার এনিথিং, ইফ দেয়ার ওয়াজ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কি আছে যে
এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হি কুড ব্রিং ফর হার। এই পর্যন্ত হয়ে গেল। এখন পরের লাইনটা আমরা করি, আমি জানি না নিচে জায়গা আছে কিনা, জায়গা খাও, হ্যাঁ। সো এখন দেখো বলছে থ্যাংক ইউ সেড দ্য হ্যান। এখন কিন্তু মুরগি বলছে, মুরগি বলছে তোমাকে ধন্যবাদ, বুঝো নাই? এখন মুরগির কাছে গেছো তুমি, বিড়াল গিয়ে কথা বলছো যে ভাই তুমি অনেকদিন ধরে অসুস্থ, আবার ওটা মেয়েও ছিল, তো বলতেছে যে তুমি তো অসুস্থ, দেখতে আসছি, বলো আমি তোমার জন্য কি করতে পারি প্রিয়তমা, তুমি তো অসুস্থ, তারপর পৃথিবীর কোনো কিছু বলো আমি এনে দিতে পারি, লাগবে কিনা। এখন ক্যাট হ্যান কি বলতেছে, হ্যান তো বুঝে গেছে, বুঝে নাই? হ্যান বলতেছে থ্যাংক ইউ সেড দ্য হ্যান, ধন্যবাদ তোমাকে। ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, দয়া করে তুমি কি এখান থেকে যাবা? ডু ইউ বি গুড এনাফ মানে এটা খুব ভালো হয় তুমি যদি এখান থেকে যাও, এভাবেও বলতে পারি আমরা, তাই না? ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি দিয়ে বলছে অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল বি সুন, মানে আমার কোনো সমস্যা নাই, বাট আই শ্যাল সুন বি ওয়েল, সামনে অতি সত্তর আমি ভালো হয়ে যাব, এটাই বলতেছে। তো যাই হোক, তাদের কনভারসেশনের কি উদ্দেশ্য সেটা হয় আমরা বুঝে নিব, কিন্তু এখানে তুমি এটা দেখে রাখো। এখন আমরা বলবো হেন কি বলছে, ওকে? তাহলে আমরা হেনের প্রথম স্টেটমেন্ট, তাহলে হেনকে আনতে হবে। তাহলে আমরা কি লিখবো? এই কথা শুনে অ্যাট দিস আমরা বলতে পারি, অর্থাৎ এই যে আলোচনাটা হলো এতক্ষণ ধরে যে তোমার ক্যাট বললো, অনেক কনভিন্সিং কথা বললো, তো অ্যাট দিস এই কথা শুনে বা এই অবস্থায় দ্য হ্যান কি করলো? দ্য হ্যান থ্যাঙ্কড, কাকে থ্যাঙ্ক করলো? থ্যাঙ্ক দ্য ক্যাট, তো বিড়ালকে ধন্যবাদ জানালো। ঠিক আছে ভাই, তোমাকে ধন্যবাদ, তুমি অনেক অফার দিয়েছো, অনেক কথা বলেছো, তাই না? তো এখন বলছে যে অ্যাট দিস দ্য হ্যান থ্যাঙ্ক দ্য ক্যাট, এতে অর্থাৎ এই ঘটনায় এই কথাবার্তা শুনে এতটুকু কারণে কি করলো? তাকে ধন্যবাদ জানালো। জানানোর পর বলছে ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, তো এখানে বলতেছে যে দয়া করে তুমি কি এখান থেকে যাবা, অথবা বলতেছে যেটা ভালো হয় তুমি এখান থেকে যাও, হ্যাঁ, বি গুড এনাফ। তাহলে এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু তাকে এক ধরনের রিকোয়েস্ট করতেছে যে প্লিজ তুমি যাও তো এখান থেকে। আমরা কিন্তু অনেক সময় এরকম করি যে আমরা হয়তো অসুস্থ আছি, কেউ এসে কোনো কনভিন্সিং কথা বলছে বা সামথিং ইজ অফারিং মি এনিথিং হোয়াটস এভার, বাট আই এম সিক, সো অ্যাট দ্যাট মোমেন্ট হোয়াট ক্যান ইউ ডু, আমরা বলবো যে ভাই যাও তো এখান থেকে। এখন মানে হোয়াটস এভার ইউ কনভিন্স, ট্রাই টু কনভিন্স মি, আই উড নট অ্যাকসেপ্ট এট দ্য মোমেন্ট বিকজ আই এম সিক। এনিওয়ে আমরা কিন্তু এখানেই ভাবটা বুঝতেছি, নাহলে সেই কথা বলতো না, ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, ভাই ভালো হয় তুমি যাও তো এখান থেকে, বা আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ যে তুমি যাও, এইরকম ব্যাপারটা। তাইলে এক্ষেত্রে এটা কিন্তু একটা রিকোয়েস্ট, ফলে আমরা বলতে পারি যে প্রথমত সে থ্যাঙ্ক জানালো, অ্যাট দিস দ্য হ্যান থ্যাঙ্ক দ্য ক্যাট, তাকে ধন্যবাদ জানালো, অ্যান্ড ধন্যবাদ জানানোর পর বলছে ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, তাহলে তাকে রিকোয়েস্ট করতেছে। এটা এইভাবে তো ধমকের সাথে বললে হয় না, তাই না? সে যেহেতু রিকোয়েস্ট সাথে বলছে, সেও এটা রিকোয়েস্ট সাথে বলতেছে, এরকম একটা ভাব আমরা বুঝে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে সি কি হবে, এটা বললাম অ্যাট দিস দ্য হ্যান থ্যাঙ্ক দ্য ক্যাট, তাইলে এখানে বলবো যে সে তাকে রিকোয়েস্ট করলো, শি অলসো রিকোয়েস্টেড, এটা তো বললুই, সে সাথে সাথে রিকোয়েস্টেড করলো, রিকোয়েস্টেড হিম, তাকে রিকোয়েস্ট করলো টু বি গুড এনাফ টু লিভ হিম, লিভ হার, সরি টু লিভ হার, তাকে ছেড়ে যাওয়ার জন্য বা এখানে চলে যাওয়ার জন্য। এখন বলছে অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল বি সু, কি বলছে ওয়েল, এই জায়গাটা একটু লক্ষ্য করো। থ্যাঙ্ক জানানোর পর সে আরও রিকোয়েস্ট করলো যে আমরা বলছি অলসো রিকোয়েস্টেড হিম টু বি গুড এনাফ টু লিভ হার। এখন বলতেছে যে অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার, তার মানে এরপরে সে আবার আরেকটা স্টেটমেন্ট দিচ্ছে। তাহলে আমরা সেখানে যেহেতু সে অলসো রিকোয়েস্ট করলাম, কি ফার্দার সেইড বা সি অলসো সেইড এটাও বলতে পারি, বা সি অ্যাডেড বলতে পারি, সি অ্যাডেড, সে আরও বললো, কি করলো যে বলছে আই হ্যাভ নো ফিয়ার, তাহলে সি আমরা বলতে পারি, বুঝতেছি, অ্যাডেড দ্যাট সি, যেহেতু হ্যাভ নো ফিয়ার তাহলে হ্যাভ হয়ে যাবে হ্যাড নো, সবাই একটু দেখো, দেখতে পাচ্ছ কিনা, হ্যাড নো ফিয়ার বাট কি বলেছে আই শ্যাল বি সুন ওয়েল, আইটাকে শি উড বি সুন, উড সুন বি ওয়েল। আমি একটু বলি তোমাদেরকে যে কেন এখানে আমরা শ্যালটাকে আমরা উড করে ফেললাম, খুব ইজি, যেহেতু আমরা আই শ্যাল দ্বারা এখানে মূলত
পার্সন ফার্স্ট পার্সন, সাথে আমরা শ্যাল বসাই, আই শ্যাল সুন বি ওয়েল। তো যেহেতু এখানে আমরা শি করে ফেলছি, এটা যেহেতু ইনডাইরেক্ট করছি, তাহলে শি বললে তোমরা জানো যে এখানে আমরা শি এর সাথে উইল ব্যবহার করি। তো যেহেতু এটা পাস, তাহলে উইলের শ্যালের পাস ফর্ম তো এমনি শুড হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে শি বেরোচ্ছে তাহলে এটা কী হয়ে যাবে, উড। আর এখানে যা আছে সুন বি ওয়েল। এখন এই যে আমরা আলোচনাটা করলাম, সে আরও বললো যে শি হ্যাড নো ফিয়ার বাট শি উড সুন বি ওয়েল। আমরা যেভাবে বললাম, এই যে প্রক্রিয়াটা তুমি একটু লক্ষ্য করো। আমরা অনেক সময় বড় বড় প্যাসেজ পেয়ে গেলে আমরা একটু ভয় পেয়ে যাই, বা অনেক সময় একটু ইতস্তত বোধ করি যে এটা হবে কি না, বা একটু সমস্যা হচ্ছে কিনা। একটা ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে যে স্টেটমেন্টগুলোকে তুমি আগে মার্ক করো। স্টেটমেন্টগুলো মার্ক করলে কিন্তু ইজিলি ইউ ক্যান আইডেন্টিফাই হুইচ ওয়ান্স আর হোয়াট শুড আই সে দ্যাট রিপোর্টিং what should the clauses and which ones are reported clauses. এই ব্যাপারটা কিন্তু ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। সো at your first glance you may be confused and you may have a what should I say understanding যে এটা বোধহয় আমি পারবো না, এটা আমি পারবো না। ওয়াই? কারণ এখানে বলছে স্যার এত বড় কথা, এখানে কী না বললো। আসলে একটা জিনিস তোমাকে বলে রাখি, রিপোর্টিং অংশে যত কথাই থাকুক এটা তোমার টেনশনের কিছু নাই, তুমি ওটাকে হুবহু বসায় দাও। কিন্তু পরবর্তীতে যে তোমার স্টেটমেন্ট আসতেছে বা তোমার যে স্পিচ আসতেছে, সেটা বুঝিয়ে তুমি রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করো। তো এখানে দেখো এই টোটাল জায়গাটা, এ ক্যাট হিয়ারিং দ্যাট হ্যান ওয়াজ লেড আপ সিক ইন আর নেস্ট পেইড আউট আ ভিজিট অফ কন্ডোলেন্স, এই পুরোটাই কিন্তু জাস্ট একটা রিপোর্টিং অংশ। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কী চেঞ্জ হবে? ওটা কিন্তু চেঞ্জও হবে না, ওটাকে উঠেই রাখো। শুধু এই জায়গাটা এটা কী হবে, আক্স। তারপর দেখো নর্মাল, তুমি ভয় পাচ্ছ না, কারণ তুমি বুঝতেছো হাউ আর ইউ মাই ডিয়ার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অনলি টেল মি, সবগুলো বোঝা যাচ্ছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ, পরেরটা ইন্টারোগেটিভ, ইজি, তাই না? থ্যাংক ইউ, এখানে বলছে সেই দ্য স্টেটমেন্ট, এই যে অ্যাসার্টিভ পাওয়া গেল, এরপরে ডু ইউ, একটা কোয়েশ্চেন পাওয়া গেল, অ্যান্ড আই হ্যাভ অ্যাসার্টিভ পাওয়া গেল, অ্যাসার্টিভ পাওয়া গেলো। তো ভয়ের কোনো কারণ নাই। তো আজকে এই জন্য আমরা রাজশাহী ভোট 2019টা করালাম। তো আমরা একটু দেখি তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো সবাই। আমি পড়ছি, ইনডাইরেক্ট। এ ক্যাট হিয়ারিং দ্যাট a hen was laid up sick in her nest paid her a visit of condolence and affectionately asked her how she was and what he could do for her. He also requested her only to tell him if there was anything in the world that he could bring for her. At this, the hen thanked the cat. She also requested him to be good enough to leave her. She added that she had no fear but she would soon be well. তাহলে তুমি একটু যদি ভিডিওটাকে দেখো, একটু বারবার দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এটা ইজি ছিল। এইভাবেই আসলে ন্যারেশনগুলো থাকে, ভয়ের কোনো কারণ নাই। অর্থাৎ তোমাকে ডিপেন্ড করতে হবে যে এখানে বোধ যে ক্যারেক্টার্স, তারা যে কনভারসেশনে লিপ্ত আছে, সেই কনভারসেশনের ভাবটা কী, সিচুয়েশনটা কী, ওটা বুঝে তুমি নিজের মতো করে এটাকে চেঞ্জ করে দিবা, তাহলে কিন্তু হয়ে যায়। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। এই হচ্ছে ন্যারেশনের মূল ব্যাপারটা। তো আজকে আমরা রাজশাহী ভোট করলাম। আমি এখন তোমাদেরকে একটা বিষয় বলবো যে আসলে যেহেতু আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল ন্যারেশনের, আমরা নিশ্চয়ই মনে আছে যে ডিটাচ সেন্টেন্স দিয়ে শুরু করেছিলাম সেই প্রথম ক্লাসে, আর আজকে 9 নম্বর ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন দিয়ে প্রায় 3টা এই পর্যন্ত সলভ করেছে, এটা নিয়ে 3টা সলভ করলাম। তো আমি বলবো যে আসলে ন্যারেশনটা কঠিন না, খুব একটা কঠিন বলবো না, আমি বলবো যে কঠিনই না, এটা খুবই ইজি। শুধুমাত্র টেকনিক্যাল টার্মসগুলো, জায়গাগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। সো ইট উড বি নাইস অফ অল অফ ইউ, তুমি যদি বাসায় সেই লেকচার 1 থেকে একদম 9 পর্যন্ত একটা সিকোয়েন্স মেনটেন করে তুমি যদি দেখো এবং সেই পার্টটাকে যদি তুমি নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখা যাবে এটা খুব সহজ হয়ে যাবে, আমাদের কাছে ইজি হয়ে যাবে। আর সবচেয়ে বেশি বলবো আমি বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। এই জন্য বাসায় প্রচুর প্র্যাকটিস করো, সব কিছুই আয়ত্তে চলে আসবে, ভয়ের কোনো কারণ নাই। তো আজকে আমরা ন্যারেশনকে এখানেই শেষ করব। তবে প্রথমে রুলগুলো তুমি একটু করে নেবে, যে নিয়মগুলো প্রথমে পড়ে তারপর প্যাসেজ ন্যারেশনগুলো। আমি বলবো যে বোর্ডের কোয়েশ্চেনগুলো আগে সলভ করো, এবং বোর্ডের কোয়েশ্চেনগুলো বিভিন্ন টেকনিক্যাল জায়গাগুলো এক এক বোর্ডে এক একভাবে থাকে এক এক সময়, সেগুলোকে তুমি আয়ত্ত করার চেষ্টা করো, সেটাকে মার্ক করো। প্রয়োজনে যদি তোমার খটকা লাগে, একটু ক্রিটিক্যাল লাগে, তুমি টিচারদেরকে জিজ্ঞেস করতে পারো, এক্সপার্ট যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারো। এইভাবে করেই কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। সো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্ত আমরা ন্যারেশন করলাম, তোমাদের সলভ করলাম। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাই। আমি আশা করব তোমরা ন্যারেশনে সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে ভালো করবে, এবং সবসময়ের জন্যে যেখানেই ন্যারেশন প্রয়োজন সেখানেই ভালো করবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।